নমস্কার। রাজ্য বাজেট পেশ হয়ে গিয়েছে। কয়েক ঘন্টা তারপর পেরিয়েও গিয়েছে। এ নিয়ে অনেক রাজনৈতিক আলোচনা শুনেছে। আমি এই মুহূর্তে বসে রয়েছি বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাজার বিশেষজ্ঞ অনির্বাণ দত্তর কাছে, অনির্বাণ দত্তের দপ্তরে এবং কথা বলব এবারে রাজ্য বাজেট নিয়ে মুখ্যত। সঙ্গে কিছুটা অবশ্য কেন্দ্রীয় বাজেটের বৈশিষ্ট্য আলোচনা হতে পারে। অনির্বাণবাবু, ১ম এ একটু এই রাজ্য বাজেটে মূল যে বৈশিষ্ট্যগুলো আপনার চোখ টেনেছে, অন্যান্য বাজেটের থেকে আলাদা মনে হয়েছে, সেগুলো নিয়ে একটু আগে আপনার কাছে শুনি। দেখুন, এটা তো বোটাম অ্যাকাউন্ট ছিল এবং আজকের দিনের বোটাম অ্যাকাউন্ট মানে হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে নতুন সরকার যতদিন না ক্ষমতায় আসবে ততদিন সরকারের যে ব্যয় বরাদ্দগুলো দরকার সেইগুলোর জন্য সরকারের একটা ব্যয় বরাদ্দের খতিয়ান পেশ করার কথা হয়। কিন্তু বারবার করে যেহেতু দেশটার নাম ভারতবর্ষ, রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ, এই জায়গাতে দাঁড়িয়ে যে কোনো রাজনৈতিক দল যখন অন্তর্বর্তী বাজেট পেশ করে তিনি সেটাকে রাজনৈতিক মঞ্চ হিসেবে দেখেন এবং আগামী দিনে ভোটের জন্য সরকারের কি প্রতিশ্রুতি থাকবে। নির্বাচনী ইশতেহার তো করে তৈরি হবেই। কিন্তু সরকারের যে রূপরেখা, আগামী দিনে সরকার ক্ষমতায় এলে কি করবে, কি করতে পারে, সেটা পরিকল্পনাটা কিন্তু বাস্তবায়ন করার যে পরিকল্পনা সেটাকে এই বাজেটের মধ্য দিয়ে পেশ করা হয়। এবং আমি বলব সেখানে ক্ষমতাসীন দল তারা ক্ষমতায় এলে কি করবে, সেটার যেরকম রূপরেখা কালকে বলেছেন, তার সঙ্গে যারা নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হবেন, সেটা আরও বিরোধী দলরা আছেন, তাদেরও কিন্তু নির্বাচনী ইশতেহারের যে রূপরেখা, সেটা হয়তো কালকের বাজেটের মধ্যে দিয়ে তারা তাদের যে খসড়া নির্বাচনী ইশতেহার সেটা তৈরি করছে। দেখুন এখানে কিছু ভাতার কথা বলা হচ্ছে। ভাতা মানেই ভেট, ভেট মানেই ভোট। এই পয়েন্টে আমি একটুখানি আপনার কথার মধ্যে ঢুকছি। বাজেট মানে কি ভাতা হওয়া উচিত? এই ফান্ডামেন্টাল কোয়েশ্চেনটার একটা সম সম মানে কি বলবো? গ্রহণযোগ্য আমি মতামত চাইছি আপনার কাছে। দেখুন, ভাতাকে আপনি অস্বীকার করতে পারবেন না। এটা অর্থনীতিতে বারবার, সেটা ভারতবর্ষের অর্থনীতি হোক, বিশ্বের অর্থনীতি হোক, তাতে এটা ট্র্যাডিশনালি বা হিস্টোরিক্যালি এটা আছে যে মার্জিনালাইজড পিপল যারা প্রান্তিক সমাজে বসবাস করছেন, তাদেরকে আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সমাজে উন্নীত করতে পারবেন না। তাদের সঙ্গে যদি আপনার একটা আ মানে সর্বকালীন পরিকল্পনা না থাকে। আপনি দীর্ঘকালীন ভিত্তিতে যদি করতে চান তাহলে সঙ্গে মানুষের হাতে কিছু পৌঁছবে না। তারা আশায় থাকবে এবং এই আশাতেই তারা বেঁচে ছিলেন এতদিন। তাদেরকে যদি আপনি ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার করেন, তাহলে তিনি সঙ্গে তার বেনিফিট কিছুটা হলেও পান। কিন্তু আপনি বলছেন মার্জিনালাইজড। এই মার্জিনটা বাড়তে তো এখন অনেক ওয়াইড হয়ে গেছে। যারা শপিং মলে যাচ্ছে তারাও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। এটা নিয়ে সরকারের একটা বিবেচনা করা উচিত। দেখুন, লক্ষ্মীর ভান্ডারের যে টাকাটা, সেটা যদি আপনি শপিং মলে গিয়ে খরচা করেন, আ যদি আপনার আয়ত্তের মধ্যে থাকে ৳১৮,০০০ বছরে এখন, আপনি যদি মাসে একবার গিয়ে শপিং মলে সেটা খরচা করেন, তাহলে আপনি খরচা করতেই পারেন। কিন্তু আপনাকে দেখতে হবে, সরকারের এটা দৃষ্টিভঙ্গি বদলাতে হবে যে যাদের দরকার শুধুমাত্র তারাই যাতে পান, যাদের দরকার নেই, যাদের অন্য সংস্থানের জায়গা আছে, তাদেরকে যদি আপনি অতিরিক্ত টাকা দেন, তার মানে কাউকে ডিপ্রাইভ করে আপনি টাকাটা দিচ্ছেন। তো সরকারের তো উদ্দেশ্য সেটা নয়। সরকারের উদ্দেশ্য হচ্ছে যারা marginalized people, যারা পাচ্ছেন না, যাদের আ নিজেদের সংস্থান করার অন্য উপায় নেই বা উপায় থাকলেও তার আর্নিং করবার একটা লিমিটেড ক্যাপাসিটি আছে, তাদেরকে আ ট্রান্সফার করে। এবং এটা দেখুন, এটা সরকারের বোঝা উচিত এবং এক্ষেত্রে আমি বলছি সরকার মানে শুধু রাজ্য সরকার না, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা ৮০ কোটি মানুষই ফ্রিতে রেশনের কথা বলা হয়েছিল কোভিডের সময়। আজ থেকে ৫ বছর ৬ বছর আগে। এখনো চলছে। কিন্তু সেটা এখনো চলছে। সরকারের এইখানে আমি বলব একটা পর্যালোচনা করার দরকার আছে, মনিটরিং সিস্টেম করার দরকার আছে। লক্ষ্মীর ভান্ডার যখন চালু হয়েছিল, তখন কিন্তু অনেক লোক লক্ষ্মীর ভান্ডার পেতেন। সরকার এখন সেটা দেখার সময় এসেছে যে কারা পাওয়ার যোগ্য, কারা পাওয়ার যোগ্য নয়। যারা যোগ্য নয়, তাদেরকে আপনি দেওয়াটা ঠিক সেখানে আবার ঠকবাজ কালজার হয়ে যাওয়ার সম্ভাবনা। কাদের আপনি দায়িত্ব দেবেন, তারা সঠিক লোককে নির্বাচন করবে কিনা, সেই রিপোর্টের উপর সরকার ভিত্তি করতে চাইবে কিনা। দেখুন, এটার জন্য প্রশাসন আছে এবং সরকারি কর্মচারী যারা আছেন বিভিন্ন স্তরে, তারা তো এটা কাজ করবে। আপনি দেখছেন এসআইআর নিয়ে কি হচ্ছে? বিশ্বাসযোগ্যতার তলানিতে চলে যাচ্ছে প্রশাসনের, সরকারি কর্মচারীদের। এটা সামাজিক অবক্ষয় এবং এক্ষেত্রে আমি বলব যারা সমাজের বিভিন্ন স্তরে আছেন, তাদেরকে হয়তো আত্মসমালোচনা করতে হবে এবং আমরা সরকারকে দোষারোপ করি। আমরা ঠান্ডা করে বসে সরকারের সমালোচনা করি। কিন্তু সাধারণভাবে সরকারের পেছনে অনেক চ্যালেঞ্জ থাকে।
আজকে ভারতবর্ষের অর্থনীতি নিয়ে আমরা কথা বলবার সময় আমরা বলি যে বাজেটে এটা করা ধরুন না কেন, ওটা করা ধরুন না কেন। কিন্তু জানেন যে আজকের দিনে যেরকম পাকিস্তান আমাদের উপরে অ্যাটাক করতে পারে, বাংলাদেশ আমাদের উপরে অ্যাটাক করতে পারে, সেরকম ট্রাম্প সরকারে অ্যাটাক করতে পারে। তার সঙ্গে বাণিজ্য চুক্তিটা হওয়ার সম্ভাবনা কতটা এখনো আমরা জানি না। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমরা বাণিজ্য চুক্তির একটা খসড়া তৈরি করেছি। সেক্ষেত্রে আগামী দিনে কতটা আমরা রপ্তানি করতে পারবো? সরকার কত টাকা প্রতিরক্ষা কাজে খরচা করতে পারবে? সরকারের এগুলো সমালোচনা করার জন্য আমরা সবাই আছি। কিন্তু সরকারের অনেক চ্যালেঞ্জ আছে। সরকারের সঙ্গে যুক্ত যারা আছে, সেটা আধিকারিক যারা আছেন, যারা সরকারি কর্মচারী আছেন, তাদেরও কিন্তু এই সমাজ সংস্কারের দায়িত্ব নিতে হবে। আমি বাজেট বলতে আমার কি বলবো গঠনমূলক বাজেট যেটা সেটা বলতে আপনারা যেটা বুঝি আমি যেটা বুঝিতে সম্পদ তৈরি করতে হয় বাজেটের মাধ্যমে এমন জায়গায় খরচ করো যাতে রাজ্যের একটা সম্পদ তৈরি হয় দেশের ক্ষেত্রে সেটা সত্যি সম্পদ তৈরি হয় রাজ্য বাজেটের সম্পূর্ণ ২.৫% পরিকাঠামো খাতে খরচ হবে না যা হিসেব পাচ্ছি 2.38 2.4 এর কাছাকাছি পার্সেন্টেজ যেটা পরিকাঠামো খাতে খরচ হবে বাকি এই লক্ষ্মী ভাণ্ডারের মতো বা আমি পরবর্তীতে আলোচনায় আসবো যুব সাথী বলে যে প্রকল্পের প্রস্তাবনা রয়েছে সেখানে ৫,০০০ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে আপাতত তো এই ধরনের প্রকল্পে অনেক বেশি টাকা খরচ করা হচ্ছে পরিকাঠামোয় খরচ কমতে কমতে ২.৫%-এর নিচে চলে এসছে এটা কি ভবিষ্যতের জন্য ভালো খবর? দেখুন, পরিকাঠামোর ক্ষেত্রে রাজ্য সরকারের একটা দায়িত্ব আছে। তার সঙ্গে, সঙ্গে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব আছে। আমরা যে রাস্তা দিয়ে চলাফেরা করি, সেক্ষেত্রে আমরা দেখছিলাম এখন সরকার বিভিন্ন জায়গাতে দেখবেন পথশ্রী প্রকল্পে কত টাকা দিয়েছেন, কত কিলোমিটার রাস্তা দিয়েছে সেটা নিয়ে সরকার এখন ব্র্যান্ডিং করছে। তো আগামী দিনে রাস্তাঘাটের উপরে সরকারের জোর দিতেই হবে। কারণ রাস্তাঘাট মানে হচ্ছে আ সাধারণভাবে মানুষকে গতিশীল করবার জন্য রাস্তার প্রয়োজন আছে এবং সেক্ষেত্রে সেতুর প্রয়োজন আছে। সেক্ষেত্রে অনেক জায়গা আছে যেখানে এখনো আমরা ঠিকমতো কানেক্ট করতে পারছি না। সেটা রেলপথের সঙ্গে হোক বা সড়ক পথের সঙ্গে হোক। সেই জায়গাতে দাঁড়িয়ে পরিকাঠামোর জন্য সরকারের খরচা সবসময় হওয়া উচিত এবং পরিকাঠামোতে যে টাকাটা আপনি খরচা একটু করছে না আমি সেটাই জানতে চাইছি এই বাজেটে যদি ২.৫% পরিকাঠামো খাতে বরাদ্দ না থাকে অর্ধেক কেন্দ্রীয় প্রকল্প অর্ধেক কেন প্রায় সব কেন্দ্রীয় প্রকল্পই এখন এমনভাবে হচ্ছে যে 60% টাকা কেন্দ্রীয় সরকার দেবে যদি 40% রাজ্য সরকার দেয় এবার রাজ্য সরকার পরিকাঠামো খাতে খরচ কমিয়ে দিল তাহলে সেই প্রকল্পগুলো কেন্দ্র তো হাত তুলে নেবে যে রাজ্য টাকা দিচ্ছে এটা তো বাস্তব। অনেক রাস্তাঘাট আমরা দেখেছি অর্ধেক তৈরি হয়ে পড়ে রয়েছে, অনেক ব্রিজ অর্ধেক হয়ে পড়ে রয়েছে। আমার মনে হয় সরকারের এটা একটা সচেষ্ট পরিকল্পনা থাকা উচিত যে পরিকাঠামো খাতে যদি আপনি উন্নয়ন না করেন, তাহলে কিন্তু আগামী দিনে রাজ্যের উন্নয়ন করবে না এবং পরিকাঠামো খাতে আপনি খরচা করলেও সেই খরচাটুকু ঘুরে ফিরে মানুষের হাতেই টাকা আসবে। কারণ ওখানে যারা কাজ করবে তারা সেই টাকাটা পাবেন। যে শ্রমিক কর্মচারীরা রাস্তা বানাবে তারা সেই টাকাটা পাবেন। এবার তারা কেউই চান না যে বাড়িতে বসে শুধুমাত্র এই বেকার ভাতা পাবে। তারা চান কাজ করে সম্মানজনক একটা উপার্জন করতে। সেই উপার্জন দিয়ে সেই থেকে তার দ্রুতভাবে সংসার চালাবে। সরকারের এটা দৃষ্টি দেওয়া উচিত। কিন্তু সরকারের দৃষ্টি হচ্ছে অবশ্যই লক্ষ্মী ভাণ্ডার তো তাদের কি প্রজেক্ট কারণ ওখানে রাজনৈতিক সাফল্য আছে যুব সাথীর মতো প্রজেক্ট যেখানে আবার আরেকটা বড় রাজনৈতিক সাফল্যের গন্ধ তারা পাচ্ছে কিন্তু ধরুন পরিকাঠামোর পাশাপাশি স্বাস্থ্য খাত শিক্ষা খাত আমি আজকেই কাগজে দেখছিলাম যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় অর্থের অভাবে রীতিমতো ঢুকছে যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয় শিবপুর অবশ্য কেন্দ্রীয় সংস্থান পায় কিংবা প্রেসিডেন্সি কলেজ যেটা এখন বিশ্ববিদ্যালয় হয়েছে তাদেরও অর্থে এমন অবস্থা তাদের তো জমানো টাকাও নেই অন্যরা জমানো টাকা খরচা করছে কলকাতা বিশ্ববিদ্যালয় বেশ কয়েকশো কোটি টাকা জমানো খরচা করে ফেলেছে অর্থাৎ রাজ্যের কাছ থেকে তারা টাকা পাচ্ছে না সেরকম কোনো আ অ বেশি সংস্থান তাদের জন্য অতিরিক্ত সংস্থান সেরকম কিন্তু বাজেটে কিছু নেই। দেখুন, সরকার যখন ক্ষমতায় এসেছিল তখন কন্যাশ্রী ছিল সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্ট। এবং কন্যাশ্রী আ সারা ভারতবর্ষে আ সেটাকে বন্দিত হয়েছিল এবং বিশ্বের দরবারেও কন্যাশ্রী নিয়ে অনেক আলোচনা হয়েছিল। আজকের দিনে ফ্ল্যাগশিপ প্রজেক্ট হচ্ছে লক্ষ্মীর ভান্ডার এবং লক্ষ্মীর ভান্ডারে আপনি অনেকাংশের লোককে নিযুক্ত করতে পারছেন। প্রায় ২.৫ কোটির কাছাকাছি যারা উপভোক্তা আছে। এবার আমাদের ১০ কোটি হোক, তার মধ্যে সরকারের একটা পরিকল্পনা থাকা উচিত, একটা সুষম উন্নয়ন, ব্যালেন্সড একটা গ্রোথ। সেটা করতে গেলে সরকারের কাছে প্রায়োরিটিস থাকে। সরকার জানে যে যদি শিক্ষা খাতে আমি খরচা করি, শিক্ষা খাতে মানে আপনাকে শূন্য পদে নিয়োগ করতে হবে। সরকারি যারা শিক্ষক, সেই শিক্ষক নিযুক্ত করতে হবে, যাতে তারা পঠন-পাঠনে দিতে পারে এবং যেকোনো জাতির উন্নয়নের জন্য তো শিক্ষার একটা ভূমিকা আছে। শিক্ষার প্রচারে সরকার
যে কাজটা করতে হবে শুধুমাত্র কলেজ বিশ্ববিদ্যালয়কে টাকা দিলে বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলে হয় না। ছেলেরা যাতে স্কুলমুখী হয় তার জন্য মিড ডে মিলের একটা প্রয়োজন আছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে এই বাজেটের মধ্যে যে সংস্থান থাকা উচিত ছিল বলে আপনার মনে হয়, সেই সংস্থানকে আপনি দেখছেন? দেখুন, সরকারের কাছে যে প্রায়োরিটি থাকে সেই প্রায়োরিটিতে সরকার হয়তো জানে যে আগামী ১ বছরে এই টাকাটাই খরচা করতে পারবে বা এই টাকাটা খরচা করলেই হয়তো শিক্ষা খাতে উন্নয়ন হবে। কিন্তু এটার একটা অপটিমাম লেভেল তো দেখতে হবে যে শিক্ষা এবং স্বাস্থ্য বরাবরই নেগলেক্টেড। স্বাস্থ্য খাতে আমরা শুধু হসপিটাল বানালে হবে না। সেখানে ডাক্তার নিযুক্ত করতে হবে, সেখানে নার্স দরকার, সেখানে অক্সিজেন লাগাতে ওষুধ দরকার, এক্সাক্ট। টেকনিশিয়ান দরকার। তো সেই জায়গাতে একটা ওভারঅল ডেভেলপমেন্ট দরকার এবং এটা শুধুমাত্র আপনি কেন্দ্র, রাজ্য করলে হবে না। আমাদের কাছে রাজ্য সরকার যদি আমাদের কাছে মা হন, তাহলে কেন্দ্রীয় সরকার আমাদের কাছে বাবা। বাবা আর মা যদি সামগ্রিকভাবে সন্তানের উন্নয়নে কাজ না করে, তাহলে কিন্তু সংসারটা বা তার পুত্র সন্তান ঠিকমতো মানুষ হতে পারে না। ছোটবেলায় আমাদের আমাদের বাংলা সাহিত্যের সিলেবাসের মধ্যে মিসদার গল্প ছিল না? যে সেখানে লাউ তো বটেই, কিন্তু আনেটা কে? এরকম একটা লাইন ছিল। আপনি যেগুলো বলছেন সেগুলো হচ্ছে আইডিয়ালি হওয়া উচিত। কিন্তু দেখুন, লাউ তো বটে, আনেটা কে? একটা জিনিস মানতে হবে যে আমাদের যুক্তরাষ্ট্র পরিকাঠামোর কথা আমরা বলি, কিন্তু জিএসটি ইমপ্লিমেন্টেশন হয়ে যাওয়ার পরে রাজ্য সরকারগুলোর অর্থনৈতিক স্বাধীনতা কমে গেছে। এখন তারা শুধু পেট্রোল, ডিজেল থেকে তাদের সেচ পান, তারা মদ বিক্রি করে টাকা পান, তারা স্ট্যাম্প ডিউটি থেকে টাকা পান এবং আরও কিছু আনুষঙ্গিক এক্সাইজ ডিউটি আছে সেখান থেকে তারা টাকা পান। কিন্তু অধিকাংশ টাকাটাই কিন্তু জিএসটি নির্ভর। সারা পশ্চিমবঙ্গে সারাদিন ধরে যত কেনাবেচা হয় তার উপর যে জিএসটি কালেকশনটা হয় সেটা কিন্তু কেন্দ্রীয় স্তরে কেন্দ্রীয় সরকার নিয়ে যায় এবং তার একটা ভাগ রাজ্য সরকারকে দেয়। এবং এই রাজ্য সরকারের এখন যেকোনো রাজ্য সরকারের এখন ইনকামের যে সোর্সটা সেটা হচ্ছে পেট্রোল, ডিজেল, স্ট্যাম্প ডিউটি এবং মদ এবং এছাড়া বাকি পুরোটাই কিন্তু এই কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষি হয়ে বসে থাকতে হয় তার জিএসটির কালেকশনটা যাতে সময়মতো আসে। এবং আমরা চাই যে ভারতবর্ষের সরকার প্রত্যেকটা রাজ্যকে যাতে সমানভাবে দেখে। সেক্ষেত্রে যাতে ওই বঞ্চনার কোনো স্কোপ না থাকে এবং আমাদের দুর্ভাগ্য যে আমরা পশ্চিমবঙ্গে আছি এবং পশ্চিমবঙ্গে বহু বছর ধরে ধরুন আমি ছোটবেলা তখন থেকে আমি কেন্দ্রীয় বঞ্চনার কথা শুনছি। আমাদের এখানে ডবল ইঞ্জিন সরকার কোনোদিনও হয়নি এবং তার জন্য হয়তো আমরা বরাবরের জন্য বঞ্চিত। আমরা চাইবো সরকারের কাছে যে আমরা বাবা-মা একসঙ্গে কাজ করুক এবং তাতে যাতে পশ্চিমবঙ্গের উন্নয়ন। আমি যে বাজেটের ইনকাম পার্টটা দেখছিলাম, রাজ্য সরকারের টাকা কোত্থেকে আসবে, সেখানে আমি দেখলাম এসডিএসটি খাতেই সবথেকে বেশি টাকা আসবে বলে দেখানো হয়েছে। ৪৭,০০০, ৪৮,০০০ কোটি এরকম একটা ইনকাম দেখানো হয়েছে। আর তারপরেই হচ্ছে আবগারি এক্সাইজ, যেখান থেকে প্রায় ২৪,০০০ কোটি টাকা ইনকাম হবে বলে রাজ্য বাজেটে দেখানো হয়েছে। এর বাইরে বাকি সবই এর থেকে নিচে, মানে অন্যান্য খাতের রোজগার এর সবই নিচে। আর ৮০,০০০ কোটি টাকার মতো কি তার একটু বেশি, যেটা ঋণ নেওয়ার কথা বলা হয়েছে। এই যে ঋণটা, এই ঋণটাও কিন্তু ওই ৮০,০০০ কোটি যদি ঢোকে তাহলে সব মিলিয়ে ৯,০০,০০০ কোটি টাকায় পৌঁছে যাবে পশ্চিমবঙ্গের ঋণ। দেখুন, এই পশ্চিমবঙ্গে ঋণের পরিমাণটা বাড়ছে অ্যাবসলিউট টার্মে। এখন প্রায় ৭,৮০,০০০ কোটি টাকার মতো আছে। ৮,২০,০০০ কোটির কাছাকাছি। যাই হোক সেটা এবং এটা যদি আপনি আবার জিএসডিপির পার্সপেক্টিভে দেখেন, সেটা কিন্তু 40% থেকে এখন প্রায় 35% এর কাছাকাছি। মানে ইনকাম বাড়ছে, লোন বাড়ছে, কিন্তু আপনি যদি লোনটাকে ইনকামের আনুপাতিক হারে দেখেন, তাহলে সেটা কমছে। কেন্দ্রীয় স্তরে কিন্তু আমাদের লোনের যে পরিমাণ আছে জিডিপির পার্সপেক্টিভে সেক্ষেত্রে প্রায় ৫৬% তো পশ্চিমবঙ্গ সরকারের কাছে লোন বাড়ছে কিন্তু ইনকামটাও বেড়েছে। কিন্তু এর মধ্যে স্কোপ অফ ইমপ্রুভমেন্ট আছে। লোনটাকে আপনি যত কমাতে পারবেন, এখন লোন নেওয়ার অনেক কন্ডিশনাল প্যারামিটার্স আছে। সরকারকে সেগুলোকে ফুলফিল করেই কিন্তু লোন নিতে হবে। এবং লোন তো যেকোনো অর্থনীতির পক্ষে লোনকে অস্বীকার করতে পারবে না। সাধারণভাবে মানুষ আগেকার দিনের মানুষ আমার বাবা বা দাদু তারা কিন্তু সারা জীবন ধরে রোজগার করেছেন, সঞ্চয় করেছেন, তারপরে হয়তো একটা স্বপ্নের বাড়ি বানিয়েছেন। কিন্তু আজকের দিনে আমরা অভ্যস্ত হয়ে গেছি যেখানে একটা ২৪ বছর ২৫ বছরের ছেলে চাকরিতে প্রবেশ করেই তাকে লোন নিতে হচ্ছে, লোন নিয়ে তিনি বাড়ি করছেন। তো লোনটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। সমাজের উন্নয়নে আপনি লোন করুন। আপনি সারা বছর ধরে সরকারের যা ইনকাম হবে সেই ইনকাম থেকে খরচা করে আপনি সরকারের উন্নয়ন করবেন সেটা হবে না। কিন্তু লোনটা যাতে কখনোই আপনার আ লায়াবিলিটি না হয় যে আপনাকে আগে তার ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে, তার
প্রিন্সিপাল রিপেমেন্ট করতে হবে, তারপরেই আপনাকে সরকারের কাজ করতে হবে। লোন থাকবে লোনের মতো, কিন্তু লোনটা যাতে কখনোই আপনার মাথার উপরে বোঝা হয়ে না দাঁড়ায়, তার জন্য সরকারের সচেষ্ট দৃষ্টিভঙ্গি থাকতে হবে। যে আমি রাজনৈতিক বাধ্যবাধকতা থাকবে, ভেট থাকবে, ভোট থাকবে, সব থাকবে। কিন্তু দেশটাও যাতে থাকে, রাজ্যটাও যাতে থাকে। কিন্তু আপনি এই যে বললেন না যে আমাদের যে টোটাল ডোমেস্টিক প্রোডাক্ট যেটা আমরা উৎপন্ন করছি, সম্পদ তৈরি করছি, তার পার্সেন্টেজ হিসেব করলে কিন্তু পশ্চিমবঙ্গের উপর ঋণের বোঝা কম। তাহলে এখন আপনার বক্তব্য থেকে যেটা মনে হচ্ছে যে ঋণ শোধ করার ক্ষমতা পশ্চিমবঙ্গে বেড়েছে। ঋণও যেরকম বেড়েছে, ঋণ শোধ করার ক্ষমতাও বেড়েছে। তাহলে এটা তো নিরাশাব্যঞ্জক। না, একদমই নয়। এটা আমি বলছি, আপনি ডেটা দেখে নেবেন। যেখানে লোনের অ্যাবসোলিউট টার্মস এ বেড়েছে। আগে ১,৮৭,০০০ কোটি টাকার কাছাকাছি ছিল যখন এই সরকার ক্ষমতায় এসছে। এখন সেটা হয়তো আরো ৬,০০,০০০ টাকা বেড়ে গেছে। কিন্তু ইনকামও বেড়েছে, এবং ইনকামটা যে হারে বেড়েছে, লোনটা সেই হারে বাড়েনি বলেই কিন্তু ওই লোনের পরিমাণ অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিএসডিপি, সেটা 40% এর কাছ থেকে উইথ অ্যাবাউট 35% এর কাছে এসছে। এবার আরেকটা বিশেষ বৈশিষ্ট্যের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। বাজেট তো আঁকা প্রত্যেক বছরই দেখি। কেন্দ্রের বাজেট দেখি, রাজ্যের বাজেট দেখি। বাজেটের গুরুত্বও কমে গেছে। এখন যে অর্থনীতির মধ্যে আমরা ঢুকেছি, জিএসটি চালু হয়েছে। আগে রেলের আলাদা বাজেট হতো, এখন সেগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রের বাজেটে কোনো একটা প্রকল্প ঘোষণা করা হয়েছে মানেই সেটা থাকবে। আর কেন্দ্রের বাজেটে ঘোষণা করা হয়নি, তার মানে যে নতুন কোনো প্রকল্প হাতে নেওয়া হবে না, এই সমস্ত উঠে গেছে। কিন্তু এরকম আমি কখনো দেখিনি যে রাজ্য বাজেট পেশ হচ্ছে, সেখানে একটা প্রকল্পের কথা বলা হচ্ছে, যে বাজেটটা অ্যাকচুয়ালি পূর্ণাঙ্গ বাজেট আদৌ নয়। এটা ৪ মাসের ভোট অন অ্যাকাউন্ট। সেখানে আগস্ট থেকে শুরু হবে এরকম একটা প্রকল্পের উল্লেখ করা হচ্ছে। তার জন্য অর্থ সংস্থান করা হচ্ছে। দেখুন, আমি একটা কথা বলছি, ভারতবর্ষের অর্থনীতিকে আপনি রাজনীতিমুক্ত করতে পারবেন না। লক্ষ্মীর ভান্ডার যখন চালু হয়েছিল, তখন সব রাজনৈতিক দল বিরোধিতা করছিল। আজকে ৫ বছরে দেখুন এই লক্ষ্মীর ভান্ডারকে অন্যান্য রাজ্য অ্যাডপ্ট করেছে। তারা হয়তো নামটা অন্যরকম করেছে। সবথেকে যেটা আমাকে আ মানে আমি বলব নাড়া দিয়ে গেছে, সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হলো। সেক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দল তারা দাবি করছে, তারা যদি ক্ষমতায় আসে, তারা আরো বাড়াবে। তারা আরো বাড়িয়ে দেবে। ৫ বছর আগে কিন্তু এটা তো আমি বুঝতে পারছি। ভারতের নিরপেক্ষ কেন্দ্রে এটা নিয়ে পড়াশোনা। যে কোনো সামাজিক প্রকল্প আজকের দিনে যদি আপনি শুরু করে দেন, আপনি সেটাকে বন্ধ করতে পারবেন না। এবং ক্ষমতার একটা আমি বলব আ আ নিক্সা থাকে মানুষের। সেই ক্ষমতাটাকে আ ধরে রাখবার জন্য এরকম রাজনীতিকরণ থাকবে। কিন্তু সেটাকে দেখতে হবে, সেটা যাতে আগামী দিনে, যাতে ভবিষ্যতে বাংলাকে যাতে কোনোরকমভাবে ঋণের চাপে জর্জরিত না করে। আপনি লক্ষ্মীর ভান্ডারে টাকা দিচ্ছেন, আপনি যুবসাথীতে টাকা দিচ্ছেন, যুবসাথীতে আপনি বেকার ভাতা দিচ্ছেন। কিন্তু আমি চাইবো বেকাররা যাতে বেশিদিন বেকার ভাতা না পান, তারা যাতে একটা চাকরি পায়। এবং যেকোনো বেকারকে আপনি জিজ্ঞেস করবেন, তিনি বেকার ভাতা না মানে অস্বীকার করতে তিনি খুশি হবেন যদি তিনি একটা চাকরি পান। সরকার সেক্ষেত্রে যাতে একটা সমষ্টিগত চিন্তাভাবনা করে, কারণ বেকারত্বই কিন্তু ভারতবর্ষের সমস্যা। এবং ভারতবর্ষের একটা বড় সুবিধে যেটা, আমরা আমেরিকা বা চীনের সঙ্গে বলি আমরা এক সূত্রে আগামী কয়েক বছরের মধ্যে আসতে পারি। যেটার কারণ হচ্ছে আমাদের ইয়াং পপুলেশনের বেসটা অনেক বেশি। এবং সেই ইয়াং পপুলেশনকে যদি আপনি অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত না করেন, তাহলে তারা কিন্তু প্রোডাক্টিভ হবে না। তারা ভারতবর্ষের অর্থনীতিতে পজিটিভলি কন্ট্রিবিউট করতে পারবে। তো তাদেরকে যাতে পজিটিভলি কন্ট্রিবিউট করানো যায়, তারা যাতে বেকার না থাকেন, তার জন্য কিন্তু একটা প্রচেষ্টা থাকতে হবে। এবং সেটা যদি হয়, তাহলে আমরা সোনার ভারতবর্ষ হয়তো আবার দেখব। আমি আবার ওই মানে সোশিও পলিটিক্যাল বা ইকোনমিক্স পলিটিক্সের যে খিচুড়ি যেটা আমরা দেখি সেই প্রসঙ্গে ফেরত আসি। আমি আপনাকে বললাম যেটা ভোট অন অ্যাকাউন্ট বাজে এপ্রিল, মে, জুন, জুলাই এই ৪ মাসের সরকারি খরচের একটা সংস্থান করা এটা মূল লক্ষ্য। আগস্টের একটা প্রকল্পের কথা উল্লেখ করে দিলেন মুখ্যমন্ত্রী। এখন আমার প্রশ্ন হচ্ছে, ধরুন লক্ষ্মী ভান্ডার যখন চালু হয়েছিল, লক্ষ্মী ভান্ডারকে কিন্তু ২০২১ ভোট অন অ্যাকাউন্টে উল্লেখ করা হয়নি বা তার জন্য অর্থ সংস্থান করা হয়। নির্বাচনের ক্ষেত্রে ওটা শুধু নির্বাচনী প্রতিশ্রুতি। কিন্তু এবারে যেটা এই যুবসাথীর কথা বলা হলো, এটাকে বাজেটে উল্লেখ করা হলো, টাকার সংস্থান রাখা হলো, তাহলে তো এটা নির্বাচনী প্রতিশ্রুতি থাকছে। ফলে পরবর্তী যে সরকার আসবে, তাকে হয় এটাকে চালু রাখতে হবে, নয় ঘোষণা করে বন্ধ করতে হবে। বাজেটের মধ্যে তো এটা উল্লেখ করে। দেখুন, অন্তর্বর্তী বাজেট বা ভোট অন অ্যাকাউন্টে একটা সরকার, তারা যা, যা পরিকল্পনার কথা বলবে, নতুন সরকার ক্ষমতায় এসে সেটাকে ডিসকার্ড করে দিতে পারে। এটা সংবিধানে আছে।
এবং তারা আবার নতুন বাজেট তৈরি করবে। তারা যদি ভাবে যে যুবসাথী প্রকল্পের দরকার নেই, তাহলে তারা সেটাকে ডিসকার্ড করে দেবে। এটা আবার পলিট নেতাদের কাছে তারা যদি ভাবে যে যুবসাথীটা ৳১,০০০ নয়, ওটাকে বাড়িয়ে ৳৩,০০০ করা উচিত, তাহলে বলব যারা বেকার আছে তাদের আরো সন্তুষ্টি হয়। মানে এমন একটা অদ্ভুত জিনিস তিনি এইবারে ১ম আমি দেখলাম বাজেটে উল্লেখ করা হলো। আপনাকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি এবং এটা আমি বারবার করে বলেছি, যেকোনো সামাজিক প্রকল্প যদি আপনি চালু করেন, যে দল সরকার চালাচ্ছে তারা যেরকম সেটাকে বন্ধ করবে না, আবার নতুন করে যে দল ক্ষমতায় আসবে তারাও কিন্তু সেটা বন্ধ করবে না। কারণ তাতে কিন্তু বৃহদাংশের মানুষ তাদের সন্তুষ্টিকরণ বা অসন্তুষ্টিকরণ জড়িত রয়েছে এবং আমরা ভোট নির্ভর রাজনীতি ভোটে যদি আপনি জিততে না পারেন তাহলে তো আপনি ক্ষমতাতেই থাকবেন না। সুতরাং ক্ষমতাটাকে ধরে রাখার জন্য ভোট দরকার আর ভোটের জন্য আপনাকে ভেট দিতে হবে। এবার ভেটটা যাতে সাধারণভাবে মানুষের কাজে লাগে সেটাকে সরকারকে দেখতে হবে। আরো একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যেমন লক্ষ্মীর ভান্ডারের কথা বারবার ফিরে, ফিরে আসছিল। বাজেট হয় এপ্রিল থেকে কিভাবে খরচ হবে তার হিসেব। লক্ষ্মীর ভান্ডারে অ্যামাউন্টটা বাড়ানো হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে। অর্থাৎ যে বাজেটটা অলরেডি আগে থেকেই রাজ্য সরকার অ্যাডপ্ট করা রয়েছে এই বছরের মার্চ অবধি, তাতে যা অ্যামাউন্ট দেওয়া ছিল, তার থেকে শেষ ২ মাসে বেশি টাকা দেওয়া হবে, যেটা এবারে ভোট অন অ্যাকাউন্ট বাজেটে উল্লেখ করা হচ্ছে। দেখুন, বাজেট মানে একটা পরিকল্পনা। বাজেটের মধ্যে যেগুলো থাকছে তার বাইরেও অনেক কিছু থাকে, যেটা সরকার চাইলে মন্ত্রীগোষ্ঠীর যে মিটিং হয় সেখানে ক্যাবিনেট মিনিস্ট্রিতে সেটাকে পাস করিয়ে নিয়ে সরকার দিতে পারে। সরকারের কাছে প্রবল ক্ষমতা আছে। আপনি যদি সরকারকে বলেন যে সরকার দিতে পারে না, আপনি আদালত অব্দি পৌঁছতে পারেন। কিন্তু সরকারের কার্যপ্রণালী তাতে বাধাপ্রাপ্ত হবে না। সরকার যদি চায় যে কাল থেকে বেকার ভাতা চালু করবে, সেটা বাজেটে না থাকলেও সরকার করতে পারে। সরকারের কাছে ব্যয় বরাদ্দের একটা হিসেব পরিসংখ্যান বা খতিয়ান হচ্ছে বাজেট। আমরা বাজেট ধরুন আজকে যদি হঠাৎ করে পাকিস্তানের সঙ্গে একটা যুদ্ধের সম্ভাবনা তৈরি হয় বা চীনের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়, তাহলে প্রতিরক্ষা খাতে আমাদের কত বাজেট বরাদ্দ হয়েছে আমরা কি তার উপর নির্ভরশীল থাকবো? তখন সারা ভারতবর্ষের অন্যান্য যত কিছু অ্যালোকেশন আছে সেখান থেকে অ্যালোকেশনটা সরকার প্রায়োরিটাইজ করবে ওই প্রতিরক্ষা খাতে। তো সরকারের সেই ক্ষমতা আছে। সরকার চাইলে করতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাজার বিশেষজ্ঞ অনির্বাণ দত্তের সঙ্গে কথা বলছিলাম, বোঝার চেষ্টা করছিলাম এবারের বাজেট তার কি বৈশিষ্ট্য এবং তিনি ব্যক্তিগতভাবে বাজার নিয়েই রোজ কাজ করেন, অর্থনীতির বাজার নিয়ে। তার উপরে এর কি প্রভাব পড়বে? আমরা উনার কাছ থেকে যেটা বুঝলাম উনার কথাবার্তা শুনে যে উনি যথেষ্ট ইতিবাচক দৃষ্টিতে দেখতে চাইছেন এবারের রাজ্য বাজেট এবং একটাই কানেকশন ওনার মুখ থেকে আমরা পেয়েছি। উনি মনে করেন যে সমস্ত সামাজিক জনহিতকর প্রকল্প রয়েছে সেখানে সরকারের একটু একটা স্ক্রুটিনি করা উচিত যে এটা ইন্টারেস্টিং। কাদেরকে সেই বেনিফিট পৌঁছানো উচিত। যাদের প্রয়োজন শুধু তাদের কাছেই যদি ব্যাপারটা পৌঁছানো যায় তাহলে এটা আরো অনেক এফেক্টিভ হবে। আপনারা দেখছেন আমাদের বিশেষ আয়োজন। আপনারা দেখছেন হাই নিউজ।